দেশে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলবে না বললেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের ভয় না পাওয়ার আহ্বান। আন্দোলনে কৌশল পরিবর্তন করতে চায় বিএনপি। কর্মসূচি না দিয়েই শেষ হলো জনসমাবেশ। লাশ চায় তারেক জিয়া। ভিসা নীতি বিএনপির উপর প্রয়োগ হওয়া উচিত বলছে আওয়ামী লীগ। নির্বাচনের সময় প্রশাসন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে কমিশনের হাতে। বিএনপির সদিচ্ছা নিয়ে পর্যবেক্ষকদের প্রশ্ন। ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2694। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে। ব্রিটেনে চলছে প্রজাপতি গণনা। প্রতিকূল আবহাওয়ায় কেমন কাটছে পতঙ্গটির জীবন তা জানার চেষ্টা। আন্দোলন সংগ্রামে ভয়ের কিছু নেই, কারণ জনগণ সাথে আছে। প্রশাসনকে এভাবেই অভয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক পরিস্থিতি উদ্বৃত্তিতে সরকার প্রধানের হুঁশিয়ারি, আন্দোলনের নামে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সময়টা 2016 সাল। সরকারি কর্মচারীদের উদ্ভাবনী ও কৃতিত্বপূর্ণ কাজে উৎসাহ দিতে পাবলিক সার্ভিস দিবস পালন শুরু হয়। সেই সঙ্গে দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী কার্যক্রমের মূল্যায়নে প্রদান করা হয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। সেই ধারাবাহিকতায় এবছর 12 ক্যাটাগরিতে পদক পেয়েছেন 5 ব্যক্তি, 2 প্রতিষ্ঠান এবং দলগত 5 জেলার কর্মকর্তাগণ। ওসমানী স্মৃতি মিলনায়তনে পাবলিক সার্ভিস দিবসে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনমুখী প্রশাসন গড়ে তুলতে যে পদক এক অনন্য অনুপ্রেরণা। বঙ্গবন্ধু প্রণীত বাকশাল বাস্তবায়ন হলে শক্তিশালী অর্থনীতির দেশ হতে পারত বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই অসমাপ্ত ইতিহাসের সঙ্গে যুক্ত হয় 75 পরবর্তী ক্ষমতার পালাবদলে দেশের চিত্র। তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন, আমি জানি তার মৃত্যুর পর এটা নিয়ে অনেক অপপ্রচার চালানো হয়েছিল, কিন্তু সেটা যদি তিনি করে যেতে পারতেন, স্বাধীনতার 10 বছরের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারত, এটা আমি বিশ্বাস করি। জনগণ যতক্ষণ সঙ্গে আছে, আন্দোলনের নামে জ্বালাও পোড়া বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। অভয় দেন প্রশাসনের কর্মকর্তাদেরও। আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে, যারা আন্দোলন করতে চায়, জ্বালাও পোড়া করতে চায়, জ্বালাও পোড়া করাটা তো আমরা সহ্য করব না, সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। তবে আন্দোলন বা সংগ্রাম যাই করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। একটা কথা মনে রাখবেন, যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা কিন্তু এখনো কেটে যায়নি। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপেও অর্থনীতি গতিশীল আছে বলে জানান প্রধানমন্ত্রী। আজকে আমাদের অর্থনীতি যদিও মুদ্রাস্ফীতির চাপ আছে, তারপরেও কিন্তু গতিশীল রাখতে পেরেছি। এবং যে বাজেট 2006 সালে বিএনপির আমলে ছিল মাত্র 61,000 কোটি টাকা, আজকে আমরা 7,61,785 কোটি টাকার বাজেট যে দিতে পেরেছি, তার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। ডিজিটাল বিপ্লবের অগ্রবর্তী সংস্করণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। স্মার্ট পপুলেশন হবে, স্মার্ট ইকোনমি হবে, স্মার্ট গভর্নমেন্ট হবে, স্মার্ট সোসাইটি হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এক দফার আন্দোলনে আর কোনো নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেনি বিএনপি। তবে বিএনপি নেতারা বলছেন, এবার আর হামলা মামলায় কাজ হবে না। বিএনপি রাজপথে দাবি আদায় করবে। সরওয়ার্দী উদ্যানের জনসমাবেশে এসব কথাই বলেন বিএনপি নেতারা। আন্দোলনের কৌশল পরিবর্তনের ঘোষণাও দেন তারা। সবিতা চিরানকে সঙ্গে নিয়ে আতিক রহমান পুনিয়া রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু হয় দুপুর 2টায়। দলটির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা এতে অংশ নেন। চলতি মাসে এসে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
এই লক্ষ্যে বেশ কিছু সভা সমাবেশ ও পদযাত্রা করে দলটি। তবে শনিবারের ঢাকায় প্রবেশ মুখগুলোতে অবস্থানের কর্মসূচি দিয়ে সংঘর্ষে জড়িয়ে এক দফার কর্মসূচি থেকে যেন কিছুটা পিছিয়ে পড়ে বিএনপি। প্রবেশমুখে কর্মসূচিতে হামলার অভিযোগে সোমবার জনসমাবেশ ডেকেছিল দলটি, সেখানেও আসেনি নতুন কর্মসূচি। কিছু বোঝার আগেও স্ট্যাম্প নাই, ম্যাজিস্ট্রেট নাই, হোল্ড আউট। এই 28 আর 29 তারিখে আওয়ামী লীগ ওই গুগলিতে, বিএনপির গুগলিতে পুরো হোল্ড আউট হয়ে গেছে। আমরা বহু দূরে এগিয়ে গেছি বন্ধুগণ, এখন ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। জনসভায় নেতারা জানান, এখন তারা নতুন কৌশল নিয়ে ভাবছেন। গয়েশ্বর রায়ের উপর হামলাকে নেক্কারজনক বলে উল্লেখ করেন নেতারা। বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে পিটিয়েছে বন্ধুগণ। আমানুর রহমানকে, 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের নেতা, তাকে পিটিয়েছে। তারপরে আমাকে নাটক করেছে। আপনারা জানেন সিনেমার কি বলে ওটাকে, চিত্রনাট্য, তাই না? ওই চিত্রনাট্যে কি দেয়, আগে থেকে সব প্লট তৈরি করে, গল্প তৈরি করে, তাই না? ওই গল্প তৈরি করেছে, করে সেটা আবার ভিডিও করেছে। কত বড় ব্ল্যাক মেইলার, কত বড় দুর্বল। জনসভা থেকে নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জন্য লাশ চায় বিএনপি। লন্ডন থেকে তারেক জিয়া এর জন্য নির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জ্বালাও পোড়াও ও সহিংসতার জন্য দলটির নেতাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নীতি কার্যকর হওয়া উচিত বলেও মনে করেন তিনি। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে বিএনপিকে সন্ত্রাসী দল অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন লাশ চায়। তারেক রহমান লন্ডন থেকে সেই নির্দেশই দিচ্ছেন। তাদের উদ্দেশ্য হলো তারা একটা লাশ ফেলবে। তারেক জিয়া লন্ডন থেকে ভিডিওতে বলছে, একটা লাশ ফেললে 10টা লাশ ফেলতে হবে। কি অ্যাটিটিউড, কি ভয়াল তাদের অ্যাটিটিউড। নির্বাচনের আগে ও পরে সরকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর বলে জানান ওবায়দুল কাদের। তুমি ঢাকা চিটাগাংয়ের পথে, প্রবেশ পথে রাস্তা বন্ধ করে দিবে, পুলিশ চুপ করে থাকবে? এ ব্যাপারে তো আমি পুলিশের দোষ দেব না। পুলিশের এটা দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, চলাচল নিরাপদ করা। বিএনপির এক দফার সাথে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র কেউই একমত নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির নামে জ্বালাও পোড়াও করায় এবার মার্কিন ভিসা নীতি বিএনপির বিরুদ্ধে প্রয়োগ উচিত। এটা পরিষ্কার নির্বাচনকে অবস্ট্রাক্ট করা, নির্বাচনকে বাধা দেওয়া। কাজে ভিসা নীতি যদি কেউ প্রয়োগ করে নির্বাচনকে উপলক্ষ্য করে, তাহলে তো এটা তারা পাওয়া উচিত। যারাই আলোচনা করেছে তাদের এক দফার মধ্যে কেউই নেই। কোনো বিদেশি দূতাবাস এ পর্যন্ত বলে নাই যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট। কোনো বিদেশি এ যাবৎ বলে নাই যে উই ওয়ান রেজিগনেশন অফ শেখ হাসিনা, এ পর্যন্ত বলে নাই। কোনো বিদেশি এ পর্যন্ত বলে নাই যে পার্লামেন্ট বিলুপ্ত করে। সংবাদ সম্মেলনে বিএনপির নেতা গয়েশ্বরকে ডিবি কার্যালয়ে আপ্যায়ন এবং ভিডিও প্রচার নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এতে নিয়মের কোনো ব্যত্যয় দেখছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তুমি কেন খাইলেন এটা জিজ্ঞেস করে। এত 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 ক্ষুধা রাজনৈতিক নেতা, আরে গোয়েন্দার কাজে তুই গোয়েন্দা। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির আরও এক সদস্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছে কানাডার আদালত। অন্টারিও আদালতের 2 বিচারকের নেতৃত্বে গঠিত বেঞ্চ মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামে ওই বিএনপি কর্মীর আপিল করার আবেদনও নাকচ করে দেন। গেল 15 জুন আদালতের এই রায়ের কপি লিখিতভাবে প্রকাশিত হয়। এতে বলা হয়, ওই ব্যক্তি এমন এক দলের সঙ্গে যুক্ত ছিল যে সংগঠন বল প্রয়োগ ও সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা চালায়। এর আগে চলতি বছরের শুরুর দিকে একই কারণে বিএনপির আরেক কর্মীর কানাডার অভিবাসনে আবেদন খারিজ করে দেয় দেশটির আদালত।
বৈঠক না করে এবার নির্বাচন প্রশ্নে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে সফররত আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকের পর এই অভিযোগ করেছেন পর্যবেক্ষক দলের প্রধান মার্কিন নাগরিক টেরি এল ইসলে ও আয়ারল্যান্ডের নিক পল। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন কমিশন, সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ অংশীজনদের সাথে আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ প্রস্তুতি নিয়ে বৈঠক করছে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। বিএনপির সাথেও বৈঠক হবার কথা ছিল, কিন্তু বৈঠকটি বাতিল করে দলটি। এরকম আচরণে ক্ষোভের কথা উঠে আসে পর্যবেক্ষকদের মুখে। বলেন, বিদ্যমান সংকট নিয়েই কথা বলতে যে দলটি রাজি নয়, তাদের কাছে বেশি কিছু আশা করা যায় না। Several of the members, even though the party officially may not want to participate, several of the members of BNP say that they will nonetheless participate in the election. A free media that actually it's you guys who are so vital to ensuring a free and fair election here in Bangladesh. We've already been very impressed. তথ্যমন্ত্রী বলেছেন, নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয় তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উকিল আব্দুস সাত্তারের মতো অনেকেই বের হয়ে এসে প্রার্থী হবেন। বিএনপি একটা দল, কাউকে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না, সিটি কর্পোরেশনের কাউন্সিল ইলেকশন করতে দিচ্ছে না। তো মানুষ সেই দলের মধ্যে থেকে যদি ইলেকশনই করতে না পারে, সেটির বহিঃপ্রকাশ আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দেখেছি। উকিল আব্দুস সত্তারকে দেখেছি, তারপর এরকম বহু উকিল আব্দুস সত্তার আগামী নির্বাচনে বেরিয়ে আসবে। নির্বাচনের সময় সরকার শুধু সাহায্যকারী ও রুটিন দায়িত্ব পালন করবে, সব নীতি নির্ধারণের ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচনকালীন সময়ে সরকারের ভূমিকা গৌণ, এবং তখন নির্বাচন কমিশনের ভূমিকাই হচ্ছে মুখ্য। এবং নির্বাচন কমিশন সাম্প্রতিক সময়ে তারা দেখাতে সমর্থ হয়েছে যে তারা কত শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অন্যান্য দেশে বড় বড় ঘটনা হলেও কূটনৈতিকদের উচ্চবাক্য করতে দেখা যায় না। শুধু বাংলাদেশেই কোন একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেই তাদের সরব হয়ে ওঠাকে হতাশাজনক মনে করেন তথ্যমন্ত্রী। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুপুর 1টার দিকে সুপ্রিম কোর্টে আসেন সিইসি, পরে 2টার দিকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যান তিনি। সিইসির প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। মাননীয় প্রধান বিচারপতি অবসরে যাবেন সহসা, সম্ভবত সেপ্টেম্বরে। ওনার সাথে আর দেখা হবে কি দেখা হবে না, সেই জন্য সাক্ষাৎ করে ওনাকে আমরা আমাদের রিগার্ডস পে করেছি, সৌজন্য সাক্ষাৎ করেছি এবং কৃতজ্ঞতা ব্যক্ত করেছি। সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য থেকে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব বললেন 3 রাজনৈতিক দলের নেতারা। ইলেকশন মনিটরিং ফোরামে বিদেশি প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাসদের একাংশ এবং ইসলামী ঐক্যজোটের একাংশ। বৈঠক শেষে এই 3 রাজনৈতিক দলগুলো জানায়, সংবিধান অনুযায়ী এখন আর তত্ত্বাবধায়ক সরকারি কোনো সুযোগ নেই, তবে নির্বাচন কমিশনকে সরকারি প্রভাব মুক্ত রাখা সম্ভব। বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান যেরকম গুরুত্বপূর্ণ, নির্বাচনকে অবাধ করা যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশনের উপরে যেন সরকারের কোনো রকমের প্রভাব বিস্তার না থাকে, এটাই আমাদের মূল দাবি। There is a great debate whether the election commission is actually independent or not. And this is the main and only obstacle in the way of fair elections. ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 2694 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল 251 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 1168 জন ঢাকার, আর ঢাকার বাইরে 1526 জন। সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে 9386, এর মধ্যে ঢাকাতেই 5011 জন। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সেপ্টেম্বরে আসবে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আশ্বাস দিয়েছেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লেখাচেভ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সাক্ষাৎকে রূপপুর পরমাণু
বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি ও প্রকল্পের সার্বিক বিষয় অবহিত করেন রোসাটম মহাপরিচালক। এ সময় সেপ্টেম্বরে এই কেন্দ্রের জন্য পরমাণু জ্বালানি আসবে বলে জানান। মহামারী ও বৈশ্বিক সংকটেও আরএনপিপির কাজ এগিয়ে নেওয়ার সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার জন্য রাশিয়ার প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। দেশটির সমর্থন ও সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গণভবনে এর সাক্ষাতে প্রধানমন্ত্রী ফুল দিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর প্রধানকে অভিনন্দন জানান। নৌবাহিনীর প্রধানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বাহিনী আধুনিকায়ন এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় সাক্ষাতে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে বাহিনীর সদস্যদের নিয়োজিত থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জের তাহিরপুরে বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তার ৩৪ শিক্ষার্থীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে তাদের পাটলাই নদী থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। তাহিরপুরে ওসি ইফতেখার হোসেন জানান, তারা নৌকায় চেপে সন্ত্রাস, ধর্মীয় বিশৃঙ্খলা ও সরকার বিরোধী কার্যকলাপের গোপন বৈঠক করছিল। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার তারা ঢাকা থেকে সুনামগঞ্জে আসে। গরিব কৃষকরা ৫-১০ হাজার টাকা ঋণ নিলে কোমরে দড়ি পড়ে, অথচ বড় বড় ঋণ খেলাপিরা শত শত কোটি টাকা খরচ করে ঋণ পরিশোধ প্রক্রিয়া ঠেকাতে নিয়োগ দেয় আইনজীবী। সোনালী ব্যাংকের ঋণ খেলাপির এক মামলার শুনানিতে ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী ঋণ পরিশোধে আপত্তি জানানোর আবেদনের প্রেক্ষিতে আপিল শুনানিতে বলা হয়, ১৯৯৭ সালে সোনালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৩২ কোটি টাকা ঋণ নেয় ফজলুর রহমান কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। ২০১৭ সালে প্রতিষ্ঠান প্রধান মারা গেলে ঋণ পরিশোধের অর্থ ঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। পরে সুদসহ ঋণের অঙ্ক বেড়ে দাঁড়ায় ১৫০ কোটি টাকা। কিন্তু ২৬ বছরে মাত্র ৫ লাখ টাকা ফেরত দেওয়ার কথা জেনে অসন্তোষ প্রকাশ করেন আপিল বিভাগ। শেষ হলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন। এবার শুধু অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালক নির্বাচিত হচ্ছেন ভোটের মাধ্যমে। এ গ্রুপের ২৩টি পদের বিপরীতে প্রার্থী ৪৯ জন। ১৯৫৪ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৭৪৬টি। চেম্বার গ্রুপের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করবেন বলে আশা সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচন। শুধুমাত্র অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালক পদে নির্বাচন হলেও আয়োজন ও উৎসবের কমতি ছিল না। আংশিক নির্বাচন হলেও ৪ বছর পর ভোট দিতে পেরে খুশি ভোটাররা। সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ায় খুশি প্রার্থীরাও। ইলেকশন মানে হচ্ছে এফবিসি সাধারণ মেম্বারদের জন্য ঈদের আমেজ। বাংলাদেশের ব্যবসায়িকদের যে ধরনের সমস্যা এবং সম্ভাবনা সব বিষয় নিয়ে রিসার্চ বেস, নলেজ বেস একটা এফবিসিসিআই দরকার বলে মনে করি আজকের বাংলাদেশে। এবার মূলত অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩টি পরিচালক পদের বিপরীতে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যে চতুর্থ শিল্প বিপ্লবের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ এই টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আমি কাজ করব। বৈশ্বিক অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচিতরা ব্যবসায়ী সমাজ ও অর্থনীতির জন্য কাজ করবেন বলে আশা ব্যবসায়ী নেতাদের। মিসইউজ হইতে হইতে এখন 34 জন নমিনেটেড হয়ে গেছে। চেম্বার গ্রুপের এবার ইলেকশন হয় নাই, তাদের ওখান থেকে 23 জন অলরেডি হয়েছে। আমি মনে করি যে আসলে নির্বাচনের যে সিস্টেমটা, এটি একটা ফেডারেশনের নির্বাচন এইভাবে আসলে হয় না সারা পৃথিবীতে। চাই যে বিভিন্ন সেক্টর, বিশেষ করে এসএমই থেকে এবং লার্জ কর্পোরেট যারা আছে তারা আপনারা জানেন যে তাদের অ্যাডভোকেসি স্ট্রেংথটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমাদের 86% ইনফর্মাল ইকোনমি, সেখানে তাদের রিপ্রেজেন্টেশন থাকুক। এদিকে সমঝোতার মাধ্যমে এর আগেই চেম্বার গ্রুপ থেকে 23 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। এই গ্রুপের নেতা মাহবুবুল আলমকে সভাপতি করতে আগ্রহী অধিকাংশ সাবেক সভাপতি।
দায়িত্ব পেলে সব খাতের ব্যবসায়ীদের সাথে নিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চান মাহবুবুল আলম। ব্যবসায়ের একটা ফেস্টিভ্যাল মুড নিয়ে আসছে, ইলেকশন আসছে এবং প্রার্থীরা যারা ছিল তারা ফেস্টিভ মুড নিয়ে মানুষের কাছে গেছে। ব্যবসায়ীরাও যারা জি মেম্বার তারাও তাদেরকে অ্যাকসেপ্ট করেছে। ওয়ার্ল্ডের ইনফ্লেশন চলছে এবং সামনে আমাদের একটা জাতীয় নির্বাচন, সবগুলো মিলে আমি মনে করি যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেটার উপর গুরুত্ব দিতে চাই। চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে সরাসরি মনোনীত 34 পরিচালক, 1990 ভোটারের মধ্যে মামলা জটিলতায় 45 জন ভোটাধিকার হারিয়েছে। ভোট কাস্ট হয়েছে 1746, 1746, তার মানে 89.35% ভোট কাস্ট হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 3 ব্রোকারেজ হাউস থেকে লুট হওয়া অর্থ 3 বছরেও ফেরত পাননি বিনিয়োগকারীরা। ডিএসইউ ও বিএসইসির মধ্যে সমন্বয়হীনতার কারণে অর্থ উদ্ধারে দেরি হচ্ছে বলছেন বাজার বিশ্লেষকরা। তবে দ্রুত সময়ে অর্থ ফেরতের ব্যবস্থার আশ্বাস দিয়েছে ডিএসইসি ও বিএসইসি। মেহেদী হাসানের রিপোর্ট। 2020 সালের মে মাসে ক্রেস্ট সিকিউরিটিজের মালিক মোহাম্মদ শহীদুল্লাহ কয়েক হাজার বিনিয়োগকারীর 65 কোটি টাকা নিয়ে গা ঢাকা দেন। এরপর বানকো ও তামহা নামে আরও 2টি ব্রোকারেজ হাউজের মালিক প্রায় 5000 বিনিয়োগকারীর অন্তত 268 কোটি টাকা লোপাট করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির তথ্য বলছে, এই 3 ব্রোকারেজ হাউজের প্রায় 15,500 বিনিয়োগকারীর 333 কোটি টাকার মধ্যে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র 16 কোটি টাকা। তাই খোয়া যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন না ভুক্তভোগী বিনিয়োগকারীরা। 3 বছর ধরে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। ক্রেস্ট এবং তামহা সিকিউরিটিজের স্পন্সরদের ব্যক্তিগত প্রপার্টি থেকেও ইতিমধ্যে কিছু টাকা দিয়েছে। পাশাপাশি এই ব্রোকারেজ হাউসগুলো তাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তাদের যে শেয়ার আছে এবং তাদের যে ট্র্যাক লাইসেন্স আছে, এগুলো মিলে একটা কনসোলিডেটেড ওয়েতে একটা প্যাকেজ করা যায় কিনা সেটা নিয়ে আমরা কাজ করছি। ব্রোকারেজ হাউসগুলোর ব্যাংক হিসেবে টাকা নেই। এখন বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হলে তাদের সম্পদ জব্দ করতে হবে। কিন্তু স্টক এক্সচেঞ্জের এই আইনি ক্ষমতা নেই। তবে বিএসইসি এটা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এজন্য প্রয়োজন ডিএসি ও বিএসইসির সমন্বিত উদ্যোগ। তাদের কিন্তু ক্যাপাসিটি আছে, শুধুমাত্র তাদেরকে প্রেশারাইজ করে টাকাটা নিয়ে নেওয়া, অথবা আপনি যেহেতু তার একটা মানে হাউসের একটা ভ্যালুয়েশন ইমিডিয়েট ফেস ভ্যালুতে ধরলে কিন্তু তাদের একটা বিরাট অঙ্কের টাকা তাদের ভ্যালুয়েশন দাঁড়ায়। তাহলে সেই ভ্যালুকে ক্যালকুলেট করে এবং বাকিটা যদি সুরক্ষা তহবিল থেকে দেওয়া হয়, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা দীর্ঘদিনের যে একটা সমস্যা আছে সেটা থেকে সমাধান পেতে পারে। কতদিনের মধ্যে বিনিয়োগকারীরা অর্থ ফেরত পেতে পারেন তা নির্দিষ্ট করে বলতে পারছে না পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে বিনিয়োগকারীরা যাতে দ্রুত সময়ে অর্থ ফেরত পান সে চেষ্টাই চলছে। ফিরিয়ে দেওয়ার মতো সার্বিক আগ্রহ আছে এবং সেটি একদিনে সম্ভব নয়, এটি সময় লাগছে এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত এটা ফিরিয়ে দিতে। অর্থ লুটের ঘটনায় একাধিক মামলা হয়েছে। তবে বিনিয়োগকারীদের আশঙ্কা, আইনি প্রক্রিয়ায় অর্থ উদ্ধার করতে গেলে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। প্রতিষ্ঠানগুলোর কাছে কে কী পরিমাণ টাকা পায় সেটার একটি তালিকা করেছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিয়োগের 8 বছর পূর্তি আজ। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে দেশে অভ্যন্তরে থাকা 111টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়। 68 বছরের দীর্ঘ বন্দি জীবনে অবসান হয় এখানকার মানুষের। মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়া মানুষজন উন্নয়নের নানা সুফল ভোগ করতে পেরে খুশি। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় ভারতের 111টি ছিটমহলের নাগরিকরা। এর মধ্যে লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি ও নীলফামারীতে 4টি ছিটমহল যুক্ত হয় বাংলাদেশের ভূখণ্ডে। অন্যদিকে বাংলাদেশের 51টি ছিটমহলের অবস্থান ছিল ভারতের পশ্চিমবঙ্গে। এর মধ্যে 47টি কোচবিহার ও 4টি জলপাইগুড়ি জেলায়। ছিটমহল বিনিময়ে বাংলাদেশ পায় 17,158 একর জমি এবং ভারত পায় 7,110 একর জমি। 47-এর দেশভাগের পর নাগরিক নানা সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েন 162টি ছিটমহলের প্রায় 50,000 মানুষ। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির ধারাবাহিকতায় 2011 সালে ঢাকায় হাসিনা মনমোহন প্রোটোকল স্বাক্ষরিত হয়। পরে বিনিময় হয় ছিটমহলগুলো। মানুষের ভিতরে যে মানুষ, এটা আমাদের মতো ছিল না। বর্তমান আমরা এই ছিটমহল বিনিময় হওয়ার পরে
যে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে আমাদের, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এক সময় নিজ ভূমে প্রায় পরাধীন ছিল ছিটের বাসিন্দারা। 7 দশক বঞ্চনায় পরিণত হয়েছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে। গেল 8 বছরে বদলে গেছে জীবন। পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টার সহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশি এখানকার বাসিন্দারা। যখন ছিট ছিল তখন আমার খুব অসুবিধা ছিল, আমার খুব কষ্ট ছিল। বাচ্চা কাচ্চা লেখাপড়া করাতে পারিনি, মিথ্যা পরিচয় দিয়ে লেখাপড়া করা লাগতো। রাস্তাঘাট, কলকারখানা, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ সব এখন হয়েছে। যে উন্নয়ন হয়েছে আমরা সেটা কোনো স্বপ্নেও কল্পনা করিনি। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। অবদান রাখতে পারে, দেশের নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, স্মার্ট বাংলাদেশ গঠনে তারা যেন অবদান রাখতে পারে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজ ছিটমহলের নাগরিকরা মূলধারার ও মূলভূমির নাগরিকদের সঙ্গে সমান সুযোগ পাচ্ছে। তাদের প্রত্যাশা উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। রত্না জামান, 21 টেলিভিশন। টেক্সাসের দুর্গাবাড়ি সর্বধর্মের মানুষের মিলন কেন্দ্র। দুর্গা মন্দিরকে ঘিরে নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভিন্ন ধর্মের অভিবাসীরা। সৌহার্দ্য সম্প্রীতি দুর্গাবাড়ির খবর জানাচ্ছেন অখিল পোদ্দার। নাসার শহর হিউস্টনের ডাউনটাউন থেকে সোজা দক্ষিণে গেলে দেখা মিলবে সুবিশাল এক দিঘির। তারই পার ঘেঁষে শিলার রোডের নৈসর্গিক পরিবেশ। প্রায় 6 যুগ ধরে লেকপাড়ের বিশাল জায়গা ঘিরে দুর্গাপূজার আয়োজন করে আসছে হিউস্টনের বাঙালিরা। দেশি বিদেশি যাই হই আমরা মানুষ, এবং আমরা একটা জায়গায় সবাই মিলিত হই একসাথে। যে কোনো প্রোগ্রাম, পুজো, ঈদ, আমরা এবং খ্রিস্টান ধর্মে যারা আছেন ক্রিসমাস, আমরা সব একসাথে করে থাকি। দুর্গাবাড়ি আমাদের একটি মিলন মেলা এবং সবার একত্রিত হওয়ার জায়গা, সবার ভালোবাসার জায়গা। টেক্সাসে বসবাসরত প্রবাসীরা দুর্গাবাড়ির মাধ্যমে বাঙালির কৃষ্টি সংস্কৃতি তুলে ধরেন। সবকিছুতেই আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে সবার সাথে আমরা পালন করি। কিছুদিন আগে আমার মেয়ের বিবাহ হয়েছে। আমি দেখেছি আমার মেয়ের ফ্রেন্ডরা বিভিন্ন কান্ট্রি, কেউ ইথিওপিয়ান, কেউ মেক্সিকান, কেউ আমেরিকান, ওরা সবাই একই পোশাক পরেছে, একই পোশাকে, একই ড্যান্স, একই নাচ আর একই সংস্কৃতি। নামে দুর্গাবাড়ি হলেও অন্য ধর্মের মানুষের কাছে সমান জনপ্রিয় বিশালে ময়দান। ওখানে নাচ গান প্রচুর জিনিস হয়, বিয়েও হয়, পার্টি হয়, তার পেছনে এডুকেশন প্রচুর হয়, আর্ট ক্লাস, ডান্স ক্লাস। যাদের বিশেষ আবেগ রয়েছে পার্শ্ববর্তী মসজিদ আর বৌদ্ধ মন্দিরকে ঘিরেও। বিভিন্ন সময়ে ভিন্ন ধর্মের অভিবাসীদের বিয়ের অনুষ্ঠানও হচ্ছে দুর্গাবাড়িতে। সব মিলে সর্বধর্মের মানুষের সম্প্রীতির পীঠস্থান এই দুর্গাবাড়ি। সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের অপার এক বন্ধনে বেঁধেছে হিউস্টনের এই দুর্গাবাড়ি। কে খ্রিস্টান, কে মুসলমান আর কে বা হিন্দু, তার কোনো ভেদাভেদ নেই এখানে। সবাই বাঙালি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আর সেই পরিচয় নিয়েই যুগের পর যুগ ধরে একই সম্প্রীতির বন্ধনে একে অপরকে পাশে পাচ্ছেন তারা। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, হিউস্টন দুর্গাবাড়ি, টেক্সাস, যুক্তরাষ্ট্র। এবার আন্তর্জাতিক খবর। ভারতের মণিপুরে নারীর ওপর নিপীড়ন সহ সহিংসতার ঘটনায় সকল এফআইআর এর কপি চেয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানিতে রাজস্থান, পশ্চিমবঙ্গ, কেরালা সহ বিভিন্ন রাজ্যে নারীর ওপর নিপীড়নের কথা তুলে ধরেন আইনজীবীরা। তবে প্রধান বিচারপতি জানান, মণিপুরের ঘটনা তদন্তে কোনো অজুহাত দেখতে রাজি নয় আদালত। ভিডিও ভাইরালে 2 সপ্তাহ পরও সরকারের তরফ থেকে আশানুরূপ সাড়া মিলছে না বলে ক্ষোভ জানায় আদালত। একই সঙ্গে মঙ্গলবার ওই ঘটনায় যতগুলি এফআইআর হয়েছে তার কপি, গ্রেপ্তারকৃতদের তথ্য ও সাক্ষীদের রেকর্ড হাজির করার নির্দেশও দেয়া হয়েছে।
আফগানিস্তানে এবার সঙ্গীতকে অনৈতিক আখ্যা দিয়ে গিটার, তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র পুড়িয়ে দিল তালেবান। হেরাত প্রদেশে এ ঘটনা ঘটে। পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি, সঙ্গীত প্রচারের মধ্য দিয়ে নৈতিক অবক্ষয় হয়, বিপদগামী হয়ে পড়ে তরুণরা। এ কারণে গেল শনিবার শহরে বিভিন্ন বিয়ের হল থেকে বাদ্যযন্ত্র জব্দ করে ও পুড়িয়ে দেয়। এর মধ্যে ছিল গিটার, হারমোনিয়াম, তবলা, ড্রাম, এমপ্লিফায়ার ও স্পিকার। 2021 সালে আগস্টে ক্ষমতা দখলের পর থেকে একের পর এক বিধিনিষেধ জারি করে আসছে তালেবান সরকার। প্রকাশ্যে গান বাজনার উপরও জারি করে নিষেধাজ্ঞা। দেশটির অনেক শিল্পী ও সঙ্গীতজ্ঞ নিরাপত্তাহীনতার কারণে এরই মধ্যে পশ্চিমা দেশে আশ্রয় চেয়েছেন। ব্রিটেনে চলছে প্রজাপতি গণনা। দীর্ঘ সময় শীত আর বৃষ্টির প্রভাবে প্রজাপতির সংখ্যা বাড়ছে না কমছে সেটা জানতেই এই গণনা। প্রতিকূল আবহাওয়ার পার করে বাগান, পার্ক এবং শহরে কেমন কাটছে প্রজাপতির জীবন, এই গণনা থেকে সেই ধারণা পাওয়া যাবে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। নানা রঙে দৃষ্টিনন্দন ডানা বিশিষ্ট পতঙ্গ প্রজাপতি। এটি প্রাণীজগতে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। বিজ্ঞানীরা প্রায় 5 কোটি 60 লাখ বছর আগের প্রজাপতির ফসিল পেয়েছেন। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের বাকি সব অঞ্চলেই প্রজাপতি রয়েছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, বললেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের ভয় না পাওয়ার আহ্বান। আন্দোলনে কৌশল পরিবর্তন করতে চায় বিএনপি, কর্মসূচি না দিয়েই শেষ হলো জনসমাবেশ। লাশ চায় তারেক জিয়া, ভিসা নীতি বিএনপির উপর প্রয়োগ হওয়া উচিত, বলছে আওয়ামী লীগ। নির্বাচনের সময় প্রশাসন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে কমিশনের হাতে, বিএনপির সদিচ্ছা নিয়ে পর্যবেক্ষকদের প্রশ্ন। ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2694। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।